আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি আইসিটির অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার থেকে বোর্ডে প্রতি বছর দুইটা প্রশ্ন আসে। দুইটা প্রশ্নের মধ্যে সংখ্যা পদ্ধতি অংশ থেকে একটা প্রশ্ন আসে এবং ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটা প্রশ্ন আসে। আমরা আমাদের আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতি অংশ নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের, এবং সংখ্যা পদ্ধতি থেকে প্রতিবার সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশ থেকে একটা প্রশ্ন আসে এবং সেই সাথে দুইয়ের পরিপূরক থেকে আরেকটা প্রশ্ন আসে। আমরা আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশের পুরোটার বিস্তারিত ক্লাস নিব এবং এই ক্লাস করার পর সংখ্যা পদ্ধতি অংশ থেকে যে একটা সৃজনশীল আসবে তুমি শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। রূপান্তরের মধ্যে হচ্ছে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যায় রূপান্তর এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। সেই সাথে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব সেটা আমরা শিখব। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যা আমরা লিখে প্রকাশ করি অঙ্ক বা ডিজিটের মাধ্যমে। আমরা যদি কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করি, যে আমরা লিখলাম 537, এখানে 5 একটা অঙ্ক বা ডিজিট, 3 একটা অঙ্ক বা ডিজিট, 7 একটা অঙ্ক বা ডিজিট, আমি লিখে প্রকাশ করলাম এটা সম্পূর্ণ সংখ্যা। একটু খেয়াল করো, এই সংখ্যায় 7-এর অবস্থান আমরা যদি স্থানীয় মান বলি এটা হচ্ছে একক, 3-এর অবস্থান এটা হচ্ছে দশক এবং 5-এর অবস্থান হচ্ছে কি শতক, স্থানীয় মান। এই সংখ্যাটা হচ্ছে 7, তার নিচের অঙ্কের মান হচ্ছে 7 এবং তার অবস্থান সে একক স্থানে আছে, এই কারণে তার সাথে 1 গুণ হবে, তার মান হয়ে যাবে 7। অতঃপর মান আছে হচ্ছে 3, তার নিজস্ব অঙ্কের মান কত 3, কিন্তু সে অবস্থান কোথায় দশক অবস্থানে। দশক অবস্থানের জন্য তার সাথে 10 গুণ যাবে, তার সাথে 10 গুণ যাবে, তার টোটাল মান হয়ে যাবে 30। এরপর আছে 5, 5-এর অবস্থান বা 5-এর নিজস্ব মান, 5 অঙ্কের মান হচ্ছে 5, কিন্তু তার অবস্থান হচ্ছে শতক অবস্থানে, এই কারণে তার সাথে গুণ যাবে 100, তাহলে তার মান হয়ে যাবে 500। আমি যদি সবগুলা মান একসাথে যোগ করি তাহলে কত হবে, যে টোটাল 530 প্লাস 37। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে যে 5 আছে তার নিজের অঙ্কের মান হচ্ছে 5, কিন্তু তার অবস্থানের জন্য তার মান হয়ে গেছে 500। 3-এর মান কিন্তু 3 না, তার অবস্থানের জন্য 30। অর্থাৎ কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলা ব্যবহার করি সেই অঙ্কগুলা কোন স্থানে অবস্থান করে তার উপর ভিত্তি করে তার মানটা নির্ধারণ করা হয়। এই জিনিসটাকে বলে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অঙ্কগুলো কোন স্থানে আছে সেটা ম্যান্ডেটরি। তো এটা নিয়ে এত ডিটেলস বা খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, যাদের মাথায় ঢুকে ভালো, যাদের মাথায় ঢুকে না তাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের এত বদার হওয়ার কিছু নাই। তাহলে আমরা বুঝলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, যেটা পজিশন নির্ভর, স্থানের উপর নির্ভর করে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সংখ্যা কোন কোন অঙ্ক দ্বারা গঠিত এবং কার ভিত্তি কত এটা জানার পরপরই সরাসরি চলে যাব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা যদি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানতে চাই, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই টোটাল চ্যাপ্টারের কাজ। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার: বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক এবং হেক্সাডেসিমেল। এখন আমরা জানবো এই প্রতিটা সংখ্যা পদ্ধতি আলাদা আলাদা, তার কোনটা কোন সংখ্যা নিয়ে গঠিত এবং তার ভিত্তি কত। আমরা চলে আসলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো বিস্তারিত জানা। দেখো আমাদের এই চ্যাপ্টারে মূল ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা ভালোভাবে জানা, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে হয়, এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরটা ভালোভাবে জানার পরে আমরা জানবো দুইয়ের পরিপূরক কিভাবে হয়। তো এর জন্য বাকি অংশগুলো আমরা খুব শর্ট আলোচনা করতেছি, এবং তোমার যতটুকু জানলেই হবে ঠিক ততটুকু আলোচনা করা হইতেছে ইনশাল্লাহ। তোমরা ক্লাসে মনোযোগী হও, পুরোটা ক্লাস ভালোভাবে দেখো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ। তো খেয়াল করো, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানি যে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি সেগুলা? একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। এখানে আমি উপরে কিছু হেডলাইন দিয়েছি: ভিত্তি, ডিজিট বা অঙ্ক, উদাহরণ। ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতি যে কয়টা অঙ্ক দিয়ে গঠিত তার ভিত্তি তত। কিরকম?
যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা জানি শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করতে পারবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করতে পারবো, এর বেশি কিছু ব্যবহার করতে পারবো না, যে কারণে তার ভিত্তি হবে 2। তার ভিত্তি হবে কত? 2। তো আমরা 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক ব্যবহার করতে পারবো 0 এবং 1, যে কারণে তার ভিত্তি হয়ে গেছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা সংখ্যা ব্যবহার করতে পারবো। কোন 8টা সংখ্যা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। সরি, 8 হবে না, 7। অক্টাল সংখ্যায় আমরা এই 8টা অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক ব্যবহার করতে পারবো, যে কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। ডেসিমেল বা দশমিক সংখ্যায় আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করতে পারবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর বেশি অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না, যে কারণে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক এবং 6টি ইংরেজি বর্ণমালার অক্ষর কি সেগুলা? A, B, C, D, E, F। এই তোমার 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক এবং 6টা ইংরেজি বর্ণমালা অক্ষর ব্যবহার করতে পারবো। তাহলে তার ভিত্তি হবে 10 আর 6 মোট 16টা। অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যে কয়টা ডিজিট বা অঙ্ক বা যে কয়টা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি তার পরিমাণটা হচ্ছে কি? তার ভিত্তি। তো বাইনারি সংখ্যা কি? যে সংখ্যা পদ্ধতি 2টা অঙ্ক 0 এবং 1 2টা মৌলিক অঙ্ক দ্বারা গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি গণনার কাজের জন্য বা গণনা প্রকাশ করার জন্য 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা মৌলিক অঙ্ক ব্যবহার করে, তাহলে তাকে বলতেছে অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে গণনার কাজের জন্য বা সংখ্যা প্রকাশ করার জন্য যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করে তাকে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যা আমরা কি করতে পারি? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক এবং A থেকে F পর্যন্ত 6টা ইংরেজি বর্ণমালা অক্ষর, যে কারণে তার ভিত্তি 16। এখানে এই যে A, এটা সাংখ্যিক মান হবে 9 এর পরে কত আছে? 10। B ইকুয়াল টু কত হয়ে যাবে? 11। C ইকুয়াল টু 12। D ইকুয়াল টু 13। E ইকুয়াল টু 14। F ইকুয়াল টু 15। সংখ্যাগত মান 9 এর পরে এগুলো সংখ্যাগত মান ব্যবহার। আমরা যদি একটু উদাহরণ দেখি, খেয়াল করো, আমরা এটা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে তৈরি হবে। আমরা লিখতে পারি কি 1 1 0 1 এবং ভিত্তিটা তার পাশে এরকম নিচে সাবস্ক্রিপ্ট আকারে দিতে হবে। অক্টাল যদি একটা সংখ্যা লিখি যেমন 705, এইভাবে দিয়ে তার ভিত্তিটা তার নিচে এই যে 8, তার ভিত্তিটা এভাবে লিখতে হবে। আমরা যদি দশমিক একটা সংখ্যা লিখি যেমন 910, এভাবে ব্র্যাকেট দিয়ে তার পাশে তার ভিত্তি 10 লিখতে হবে, যে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা একটা লিখি, লিখলাম A05, এখানে দিতে হবে 16, যে তার ভিত্তি 16। তোমাকে ব্র্যাকেট দিয়ে ভিত্তিটা নিচে ছোট করে ভিত্তিটা লিখে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে এখন আমরা একটা ইম্পর্টেন্ট অংশ নিয়ে আলোচনা করব, যে আমরা জানি যে সংখ্যা পদ্ধতি 4টা: বাইনারি, অক্টাল, ডেসিমেল বা হেক্সাডেসিমেল, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই 4টা প্রকারভেদ এবং কোন সংখ্যা কোন কোন ডিজিটগুলো ব্যবহার করে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া 1011, এটা কোন সংখ্যা পদ্ধতি? তুমি স্বাভাবিকভাবে লাফায় প্রশ্ন উত্তর দিয়ে দিবা যে ভাই এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আমার প্রশ্ন হলো, তুমি কেমনে বুঝলা যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি? যে আপনি তো 1011 ব্যবহার করেছেন, কেন অক্টালে কি আমি 10 ব্যবহার করতে পারি না? ডেসিমেল বা দশমিকে 0 1 ব্যবহার করতে পারি না? হেক্সাডেসিমেলও তো আমি 0 এবং 1 ব্যবহার করতে পারি। তাহলে তুমি স্পেসিফিক ভাবে কেমনে বুঝলা যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি? এখন তুমি সাইলেন্ট হয়ে গেলা। এখন কথা হচ্ছে যে কোন একটা সংখ্যা পদ্ধতি সেটা কোন সংখ্যায় প্রকাশ করছে, তাকে প্রকাশ করার জন্য আমার এইভাবে একটা ভিত্তি দিতে হবে। আমি যদি এখানে ভিত্তি 2 দেই তাহলে এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি যদি আমার এখানে ভিত্তি 8 দেই তাহলে এটা অক্টাল, কারণ অক্টালে আমরা 0 এবং 1 ব্যবহার করতে পারি, অক্টালে 0 এবং 1 ব্যবহার করতে কোনো নিষেধ নাই। আমি যদি এখানে তার ভিত্তি 16 দিয়ে দিই
তার ভিত্তি আমি যদি 16 দিয়ে দিই, তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো তোমরা এই জিনিসটা খুব খেয়াল রাখবা, কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য আমার ভিত্তিটা জরুরি। ব্র্যাকেট দিয়ে পাশে ছোট করে ভিত্তি দিব, ভিত্তি না দিলে সে কোন সংখ্যা পদ্ধতি আমি বুঝবো না। আমি যদি নিচে আরো একটা সংখ্যা পদ্ধতি লিখি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি লিখলাম যে 7081, পাশে আমি তার ভিত্তি দিয়ে দিলাম 8, মানে অক্টাল। যে ভাইয়া এটা কোন সংখ্যা পদ্ধতি, তুমি সাথে সাথে কি দেখলাম, ভিত্তি দেখলাম, ভিত্তি থেকে বলে ফেলে যে ভাই এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু একটু হোল্ড করো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক ব্যবহার করতে পারি। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি আমি এই যে 8 আমি এখানে ব্যবহার করলাম, আমি এখানে 8 ব্যবহার করেছি, 8, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি? আমার কি পারমিশন আছে যে না ভাইয়া অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8 এই লেখাটা ব্যবহার করতে পারি না? তার মানে আমি ভিত্তি ঠিক আছে 8 দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমার কোনো অক্টাল সংখ্যা পদ্ধতি না। আমি শতবার ভিত্তি 8 দিয়ে, এটা আমার অক্টাল সংখ্যা পদ্ধতি না। খেয়াল করো, তার মানে আমার শুধুমাত্র ভিত্তি খেয়াল করলেই হবে না, আমি কোন কোন ডিজিট বা অঙ্কগুলো ব্যবহার করছি এটা বোঝাও জরুরি। তাহলে আমি যদি এখানে 8 বাদ দিই এবং 0 থেকে 7-এর মধ্যে থাকে এমন কোনো কিছু ব্যবহার করি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এই বিষয়টা নিয়ে আমি আর অল্প একটু আলোচনা করব, তাহলে একটু মনোযোগ দাও। আমি একটা সংখ্যা লিখলাম A05, আমি যদি এটা ভিত্তি দিয়ে দিই 10, যে ভাই এটা দশমিক সংখ্যা, কিন্তু এটা দশমিক সংখ্যা হবে না, কারণ দশমিক সংখ্যা আমরা এই সাংকেতিক চিহ্ন বা এই ডিজিট বা এই অঙ্কটা আমরা ব্যবহার করতে পারি না, এটা আমরা ব্যবহার করতে পারি হেক্সাডেসিমেলে। তখন যখন আমি এখানে ভিত্তি 16 দিয়ে দিব, তখন আমার এটা একটা সঠিক সংখ্যা পদ্ধতি। আমরা যদি এরকম লিখি যে 901 অক্টাল, এটা আমার অক্টাল সংখ্যা পদ্ধতি না, এটা আমার অক্টাল সংখ্যা পদ্ধতি না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো তোমরা একটু মনোযোগী হবা যে আমি ভিত্তি কি লিখতেছি এবং সেই ভিত্তি অনুযায়ী, সেই সংখ্যা পদ্ধতি অনুযায়ী আমি আমার ডিজিট বা অঙ্কগুলোকে সঠিক লিখতেছি কিনা, এটা তোমরা একটু মনোযোগী হবা। তো আমরা যদি আবার একটু রিভিশন দিই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র 2টা অঙ্ক ব্যবহার করতে পারি, 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা মৌলিক অঙ্ক ব্যবহার করতে পারি, 0 থেকে 7। ডেসিমেল বা দশমিকে আমরা সম্পূর্ণ 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক অঙ্ক ব্যবহার করতে পারি, এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা মৌলিক অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত এই 6টা ডিজিট ব্যবহার করতে পারি। দেখো এ এর সংখ্যাগত মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। এখন সরাসরি তাহলে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং কোন সংখ্যা পদ্ধতি কি আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। সরাসরি আমরা চলে যাব সংখ্যা পদ্ধতির রূপান্তরে। সংখ্যা পদ্ধতির রূপান্তরে কি কি আছে? দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, আবার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো আমরা প্রথমে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা সম্পন্ন করি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ নিয়ে আলোচনা করব। আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর আলোচনা করব। কোনো একটা সংখ্যা, আমরা যদি একটা কোয়েশ্চেন নিই যে কোনো একটা সংখ্যা ধরো 23, এটা ভিত্তি দিলাম 10, তার মানে সে আমার দশমিক সংখ্যায় আছে, তাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। যে ভিত্তি 2, যে বাইনারিতে রূপান্তর করব কত আমরা জানি না। কোন একটা সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি, ভাগশেষ পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যাটাকে যে সংখ্যায় নিব তার ভিত্তি দিয়ে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত ভাগশেষটা 0 আসে। কিভাবে আমরা সেটা করব খেয়াল করো। আমরা প্রথমে নিলাম 23, এরকম একটা টান দিব, এই অংশটাতে আমরা ভাগফল লিখবো, এটাতে ভাগশেষ লিখবো। কিরকম নিব? বাইনারিতে, তার ভিত্তি 2। এই 23 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 23কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি কি যে 11 দুগুণে 22, আমার ভাগশেষ থাকে কত? 1। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি 23কে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমার ভাগফল, এবং এই অংশটা হচ্ছে কি আমার ভাগশেষ। এভাবে যখন আমরা লিখবো, যে সংখ্যাটাকে আমরা রূপান্তর করবো তাকে লিখলাম, লিখার পর তাকে যে সংখ্যায় নিব, যখন বাইনারিতে দিব না, তার ভিত্তি 2 দিয়ে ভাগ দিব। এই অংশটাতে বসবে আমার ভাগফল, এখানে বসবে কত? ভাগফল আছে কত?
11। এখানে আমার বসবে হচ্ছে ভাগফল। ভাগশেষ কত রয়ে গেল? 1। ভাগশেষ রয়ে গেল কত? 1। এভাবে একটা টান দিয়ে এই অংশটাতে আমার বসবে ভাগশেষ। এভাবে আমি 11 পাইলাম। ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না আসে। আবার এটাকে ভাগ করব, আবার টান দিলাম, আবার 2 দিয়ে। এখন 11কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি কত হয়? 5 দুগুণে 10, আবার ভাগশেষ থাকে। সেম এই ভাগফলটাকে এখানে বসাবো আর ভাগশেষ 1কে এখানে বসাবো। তাহলে আমি কত পাইলাম? যে ভাগফল 5, টান দিয়ে এই যে ভাগশেষ 1, শূন্য হয় নাই। আবার আমি তাকে 2 দিয়ে ভাগ করতেই থাকবো। আবার যদি 2 দিয়ে ভাগ করতে থাকবো, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে কত? 1। আবার যদি আমি 2 কে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ থাকে কত? 0। এই যে 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 ভাগ 2, 2 একে 2, ভাগশেষ থাকে 0। আমি বসাইছি এখানে। একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করব। এই যে 1, এই অংশটা আমার ভাগফল। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না আমার ভাগফল 0 না আসে। 0 আসে তো 0 কি আসছে অলরেডি? না, 0 এখন আসে নাই। এটাকে আবার আমি ভাগ করব, 1 কে 2 দিয়ে ভাগ করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে 1, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 হয় না, বড় হয়ে যায়। তাহলে কি করতে হবে? 0 দিয়ে যদি দেই, 2 0 0, ভাগশেষ থাকে 1। এখানে আমি বসাবো 2 0 0, ভাগশেষ 1। যাদের জন্য এই অংশটা ঝামেলা মনে হচ্ছে ভাই, যে এই শেষ অংশটা এসে কিছু বুঝি নাই, তুমি একটু খেয়াল করো। তোমার এই ভাগফলটা তোমার শূন্য বানাইতেই হবে। যখন তুমি 2 দিয়ে ভাগ করতেছো 1 কে, 2 তোমার বড়, 1 ছোট। এখানে যখন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে এই মানটা ছোট, এই মানটা বড়, তুমি নিচে শূন্য বসায় দিবা আর যত থাকে এখানে হয়তো বসায় দিবা। তুমি এখানে ভাগফলের জায়গায় শূন্য বসায় দিবা আর তোমার হাতে যা থাকে এটা পরেটা এখানে বসায় দিবা। আমি ভাগ করতে করতে কিন্তু আমি ভাগফল শূন্য পেয়ে গেলাম। এখন আমি অ্যান্সারটা কিভাবে বসাবো? এখন আমি অ্যান্সারটা কেমনে বসাবো খেয়াল করো। আমি যদি এগুলো একটু মুছে দিই, এই সংখ্যায় ভাগশেষ যে অংশটা এটা আমার রেজাল্ট। আমি এইভাবে এই ভাগশেষ পর্যন্ত একটা লম্বা টান দিব, টান দিয়ে নিচে লিখবো MSD আর উপরে লিখবো LSD। এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি সংখ্যার এই যে 0 এবং 1 ব্যবহার করতে পারি, প্রত্যেকটাকে বলা হয় এক একটা বিট, যে কারণে আমরা MSD এর জায়গায় লিখবো MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্বের বিট, বেশি গুরুত্বের বিট, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে আমরা পাইছি কত? সুতরাং আমরা যদি 23 লিখি, 23, এটা ছিল দশমিকে, বাইনারিতে নিচ থেকে কাউন্ট করবো। দেখো 1 0 1 1 1 1 0 1 1 1, আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। নিচ থেকে উপরের দিকে যাব। যারা এটা মোটামুটি বুঝছো বা এখনো ক্লিয়ার না, তাদের জন্য আমরা আরো একটা সলভ করব। সেই সলভটা হয়ে গেলে তুমি আশা করি শতভাগ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করো, আমরা যদি আরো একটা সংখ্যা নিই এরকম, যে ধরো 25.65। আচ্ছা, আমার দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে নিব আমি বাইনারি সংখ্যা পদ্ধতি। আগেরটা ছিল শুধুমাত্র আমার পূর্ণ সংখ্যা 25, কিন্তু এখন দশমিকের পরে আরেকটা 65 চলে আসছে। তাহলে এই নিয়মটা কিভাবে করব? এখানে আমার আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 25.65। আমরা বলতে পারি না যে আমাদের এই 25.65 এই অংশটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, মানে পূর্ণাংশ, আর এই অংশটা হচ্ছে আমার ভগ্নাংশ। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে যে বিন্দুটা দিয়ে ভাগ করে, আমরা এতদিন জানতাম এটার নাম দশমিক, যে 10.50 বা 10.50, 11.21, কিন্তু এই যে বিন্দুটা ডট, এই যে ডট, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার নাম কি? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে সে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে। যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি তাকে ব্যবহার করতে পারবা।
দশমিক সংখ্যা পদ্ধতি তাকে ব্যবহার করতে পারবা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবা, অক্টাল, হেক্সাডেসিমাল সকল সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারবো। এই ডট বিন্দুটার নাম হচ্ছে কি রেডিক্স পয়েন্ট। ডট বিন্দুটার নাম কি ভাইয়া? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের কাজ কি? সে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে। তো আমরা প্রথমে পূর্ণাংশের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, এরপরে ভগ্নাংশের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। খেয়াল করো তাহলে এটা আমরা কিভাবে সলভ করি। এই সলভটা আমরা টোটাল দুইটা অংশে করব, পূর্ণাংশে একবার রূপান্তর করব এবং ভগ্নাংশটা আলাদাভাবে রূপান্তর করব। দেখো পূর্ণাংশের জন্য আমরা বলতে পারি এই যে 25 আছে দশমিকে, তাকে নিতে হবে বাইনারিতে। আবার ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 0.65 আছে দশমিকে, তাকে নিতে হবে বাইনারিতে। দুইটা সম্পূর্ণ আলাদা নিয়মে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমি যদি আবার এখানে 25 নেই, সেম আগের নিয়ম, এভাবে আমার টান দিতে হবে। টান দিলে কি করতে হবে? নিব বাইনারিতে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দুগুণে 24, 12 দুগুণ হয় 24, আমার 1 ভাগশেষ হাতে থাকে। আবার এই 12কে আবার 2 দিয়ে দিতে হবে, 6 দুগুণে 12, কোনো আমার অবশিষ্ট ভগ্নাংশ অবশিষ্ট ভাগশেষ থাকে না। আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে কত হয়ে যায়? 6, কোনো অবশিষ্ট ভাগশেষ থাকে না। আবার এটাকে কি করতে হবে? 2 দিয়ে দিবে, 2 একে 2, 1 আমার থাকে কি অবশিষ্ট ভাগশেষ। এরপর আমি তোমাকে বলছিলাম যে এইখানে যখন ছোট সংখ্যা চলে আসবে তোমার কোনো কিছু না, এইখানে একটা শূন্য বসায় দিবা আর এখানে যা বসায় তা থাকে। তাহলে আমি যদি এইভাবে একটা লম্বা টান দিই, এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি। মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বের বিট এলএসবি। লিস্ট সিগনিফিকেন্ট বিট কি? সবচেয়ে কম গুরুত্বের বিট। সবচেয়ে বেশি গুরুত্বের বিট, সবচেয়ে কম গুরুত্বের বিট। তাহলে খেয়াল করে আমরা লিখতে পারি যে সুতরাং 25 আছে দশমিকে, তাকে যদি আমরা বাইনারিতে নিই, নিচ থেকে উপরের দিকে হিসাব করে যাব, 11001 মানটা লিখবো নিচ থেকে উপরের দিকে, 11001 বাইনারি মান পেয়ে গেছি। আমরা এতক্ষণ পূর্ণাংশ নিয়ে কাজ করেছি। এখন আমরা ভগ্নাংশটা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম কি খেয়াল করো। প্রথমে আমরা লিখব 0.65, এটাকে যে সংখ্যায় রূপান্তর করব তার ভিত্তি দিয়ে গুণ দিব। তো কোথায় রূপান্তর করব? বাইনারিতে। বাইনারি ভিত্তি কত? 2, এই যে গুণ দিব। তাহলে 0.65কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে হয় কি 1.30। 1 এই পাশে লিখব, পয়েন্ট দিয়ে 30 এই পাশে লিখব। একটু মনোযোগ দাও, আমি আবার বলি, দশমিক যে সংখ্যাটা আছে সেটা লিখবা, তাকে যে সংখ্যায় নিব তার ভিত্তি দিয়ে গুণ করব। গুণ করলে যা হয়, পূর্ণাংশটা এই পাশে, ভগ্নাংশটা এই পাশে, মাঝ বরাবর এরকম একটা দাগ দিয়ে দিবা। তাহলে এখানে লিখবা পূর্ণাংশ, এখানে লিখবা ভগ্নাংশ। তুমি যখন 0.65কে 2 দিয়ে গুণ দিবা হবে কি 1.30। পূর্ণ অংশটা এই পাশে লিখে পেলাম 0.30। আবার আমাকে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিলে 0.30, 2 দিয়ে গুণ দিলে 0.60। তো যখন 0.60 হবে তার পূর্ণাংশে কি কোনো মান আছে? না, এই যে 0। এটাকে আবার 2 দিয়ে গুণ দিতে হবে। এখন কি হবে? 0.60 না, 1.20। 0.60কে 2 দিয়ে গুণ দিলে 1.20। আমি পূর্ণাংশটা এই পাশে লিখবো, ভগ্নাংশ এই পাশে। কত পর্যন্ত চলবে ভাইয়া এটা? যতক্ষণ এখানে মান 0 না আসে, অথবা 4 থেকে 5 ডিজিট পর্যন্ত, যতক্ষণ এখানে মান 0 না আসে অথবা 4 থেকে 5 ডিজিট পর্যন্ত। তাহলে আমরা এটাকে আবার 2 দিয়ে গুণ দিই, কি আসে? 0.40। তো এখানে আসবে কত? 0। 1 2 3 4 ডিজিট, 4 ডিজিট অলরেডি আমরা পেয়ে গেছি, আমাদের আর কাজ করবে না। এখানে আমরা কোন মানটা নিব? এই পূর্ণাংশের উপর থেকে নিচে তুমি একটা দাগ দিবা। আগেরটা ছিল কি নিচ থেকে উপরে, কিন্তু যখনই আমরা ভগ্নাংশ বা দশমিক অংশটা নিয়ে কাজ করব সেটা হবে উপর থেকে নিচে। এখানে হয়ে যাবে আমার এমএসবি, এটা হয়ে যাবে আমার এলএসবি। সবচেয়ে বেশি গুরুত্বের বিট, সবচেয়ে কম গুরুত্বের বিট। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 0.65 10 ইকুয়াল টু কত পাই? দেখো 1010, উপর থেকে আমরা মানটা নিব 1010 বাইনারিতে। আমরা যদি সম্পূর্ণ মানটা লিখি, অর্থাৎ
25.65 দশমিকে ছিল, এটাকে যদি আমরা বাইনারিতে নেই, এখানে কত মান পাইছি 11001 পয়েন্ট, এখানে আমরা মান পাইছি 1010 তার ভিত্তিতে দিব 2। এভাবে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে পূর্ণাংশটা এক জায়গায় করব, ভগ্নাংশটাকে আলাদা করব। এখন আমরা সরাসরি যাব দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর। দশমিক থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি কি রুলস ফলো করা লাগে চলো দেখি। দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর ইতিমধ্যে আমরা দেখেছি, এখন আমরা দেখব দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর ইতিমধ্যে আমাদের ডান। এখন আমরা দেখব দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমরা যদি একটা সংখ্যা নেই যে 453.87, এই যে সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে, আমরা তাকে নিলাম, তার ভিত্তি 10। এটা আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে কিভাবে করতে হবে? আমরা জানি এই দশমিক সংখ্যাটা একটা পূর্ণাংশ আছে, একটা ভগ্নাংশ আছে। পূর্ণাংশটা আলাদা করতে হবে এবং ভগ্নাংশটা আলাদা করতে হবে। পূর্ণাংশটা এক পাশে এবং ভগ্নাংশটা এক পাশে। তো আমরা প্রথমে পূর্ণাংশটা নিয়ে কাজ করি। পূর্ণাংশ কি আছে আমার 453। সেম এটা আগের মতোই ভাগশেষ পদ্ধতিতে আগে আমরা কি করেছিলাম, তাকে ভাগ করেছিলাম 2 দিয়ে, কারণ যে সংখ্যায় নিব তার ভিত্তি ছিল 2। এখন আমরা রূপান্তর করব হচ্ছে অক্টালে, তাহলে ভিত্তি কত 8। আমরা কি করব, তাকে 8 দিয়ে প্রতিবার ভাগ করব এবং যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ এই ভাগ চালিয়ে যাব। এখন 453কে 8 দিয়ে কতবার যায় সহজে বোঝার জন্য তোমরা ক্যালকুলেটর বের করতে পারো। ক্যালকুলেটর যদি নাও, দেখো 453কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আমার মান আসে 56.625। 56.625। দেখো যে আমি নিলাম 453, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি আসে 56.625। একটু মনোযোগ দাও, এই অংশটা তোমার বোঝা জরুরি। অর্থাৎ 8কে যদি আমরা 56 দিয়ে গুণ, 453কে যদি 8 দিয়ে ভাগ দেই, তাহলে পূর্ণ সংখ্যা আসে 56। যেহেতু দশমিকের পরে কিছু সংখ্যা আছে, তার মানে অবশিষ্ট আরো কিছু থেকে যায়। কিন্তু তোমরা যে ভুলটা করো, এই 56কে পূর্ণ সংখ্যার জায়গায় আমরা ইজিলি বসাবো 56, কিন্তু ভাগশেষের জায়গায় কি 0.625 বসাতে পারবো? এই 625 যে না, এটা কিন্তু আমার ভাগশেষ না। পূর্ণ সংখ্যাটা আমরা নিব, ভাগশেষটা আবার আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা যদি 8কে আবার 56 দিয়ে গুণ দিই, কত আসে দেখি, যে 56 পূরণ 8 কত আসছে 448। তার মানে আসে যে 56কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই আসে 448। এখানে আছে কত 453, তাহলে আমার বেশি আছে কত আরো 5। তাহলে এই 5 হচ্ছে আমার ভাগশেষ। আর এখানে ছিল 0.625। অনেকে কি করে ওই 6কে ভাগশেষ আকারে বসায় দেয়, যা থাকে, এটা ভুল হবে। তাহলে আমরা যদি একটু শুরু থেকে আলোচনা করি, 453 আছে, তাকে যে সংখ্যায় নিব তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আমি এখানে ভাগফল বসালাম, এখানে আমি ভাগশেষ বসালাম। আবার এটাকে ভাগ করতে হবে 8 দিয়ে। আমরা জানি কি 7 8 56। তাহলে এটা কি ভাগশেষ কোনো কিছু থাকে না। এটাকে যদি আমরা আবার করি 8। এখন একটু মজার কথা হচ্ছে, এখানে আমার ভাগফলের জায়গাটা শূন্য বানাইতে হবে। ভিত্তি 8 বড়, এখানে যে সংখ্যাটা আছে ছোট, সরাসরি এখানে আমরা শূন্য বসায় দিব, এখানে যা আছে সেটাই এখানে সরাসরি বসায় দিব। তাহলে একটু খেয়াল করো, আমাদের কি করতে হবে, যে এখান থেকে এটা হচ্ছে আমার এমএসবি নিচেরটা, আর ওটা হচ্ছে এলএসবি। এখানে কি আমরা বি ইউজ করতে পারবো? বি শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে ইউজ করা যায়, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে তাহলে আমরা ইউজ করব এমএসডি। এখানেও সেম আমরা ইউজ করব এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, যে 453 ছিল দশমিকে, এটাকে যখন আমরা অক্টালে নিব পাবো 705 অক্টালে। আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ বা পূর্ণাংশের কাজ শেষ। এখন আমরা কাজ করব ভগ্নাংশটা নিয়ে। ভগ্নাংশ নিয়ে সেম আগের নিয়মিক কাজ। ভগ্নাংশে আমার কি কি আছে? আচ্ছা 0.87।
এটাকে তার ভিত্তি দিয়ে গুণ দিতে হবে, তার ভিত্তি দিয়ে গুণ দিতে হবে। ভিত্তি কত? 8। যখন গুণ দিব আমরা যদি দেই যে 0.87 ইন্টু 8 কত আসে? 3.84 আসে। কত? 3.84। পূর্ণ সংখ্যাটাকে এই পাশে লিখবো, দশমিক দিয়ে ভগ্নাংশটাকে এই পাশে লিখবো, এটা টান দিয়ে আলাদা করে দেবো। এই 84 কে আবার গুণ দিতে হবে 8 দিয়ে, তার ভিত্তি। এখন দেখি যে 0.84 ইন্টু 8 কত আসে? 6.72। এখানে বসবে 6, এখানে বসবে 72। পূর্ণাংশটা এই পাশে, ভগ্নাংশটা ওই পাশে, পূর্ণাংশ এই পাশে, ভগ্নাংশ এই পাশে। আবার এটাকে ইন্টু দিব 8 দিয়ে, তাহলে 0.72 ইন্টু 8 5.76। তার পূর্ণাংশটা এই পাশে, 76 এই পাশে। আবার একবার দিব 8 দিয়ে। এখন কত হয় দেখি যে 0.76 ইন্টু 8 6.08। পূর্ণাংশ এই পাশে, 0.08 এই পাশে। কয়টা পর্যন্ত দিব ভাইয়া? যতক্ষণ এই জায়গাটা শূন্য না হয় অথবা 4 থেকে 5 ডিজিট দিলেই হয়। আমরা তো ইতিমধ্যে 4টা ডিজিট পেয়ে গেছি। এখানে আমরা কোন মানটা নিব? আমরা এই পূর্ণাংশটা নিব। উপর থেকে আমরা এইভাবে দাগ দিব, তখন উল্টা এটা হয়ে যাবে আমার এমএসডি, এটা হয়ে যাবে আমার এলএসডি। সুতরাং অ্যান্সার আমরা কি পাই? সুতরাং আমরা বলতে পারি 0.87 ছিল দশমিকে, এটা যদি আমরা অক্টালে নেই মান কত আসে? 3656। 3656 তার ভিত্তি দিয়ে দিব 8। আমরা যে সম্পূর্ণ মানটা লিখি, অর্থাৎ সম্পূর্ণ মানটা লিখি 453.87, এটা আছে হচ্ছে আমার দশমিকে, এটা আমি নিতে হবে অক্টালে। কি পাইলাম? 705.3656 আমার অক্টাল মান। এটা হচ্ছে আমার অক্টাল মান। দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর আমার ডান। ইতিমধ্যে আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর সম্পন্ন করলাম, দশমিক থেকে অক্টাল রূপান্তর সম্পন্ন করলাম। এখন আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা যদি একটা সংখ্যা নেই দশমিকে, যে কোয়েশ্চেন আকারে একটা সংখ্যা নিলাম, ধরো 1207.55। হ্যাঁ, এটা আছে আমার দশমিকে, নিতে হবে হেক্সাডেসিমেলে। আচ্ছা, আমার দশমিকে নিতে হবে হেক্সাডেসিমেলে। সেম আগের মতো এই পূর্ণ সংখ্যাটাকে একটা নিয়মে করব এবং ভগ্নাংশটাকে একটা নিয়মে করব। 1207.55 আমরা এই সংখ্যাটাকে এখন দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো সেম আগের ভাবে আমরা পূর্ণাংশ 1207কে দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব এবং ভগ্নাংশ দশমিক থেকে আলাদা নিয়মে করব, তারপর দুটো একসাথে করব। কিভাবে? প্রথমে হচ্ছে আমার 1207, এটাকে আমার তার ভিত্তি কত দিব? হেক্সাডেসিমাল দিব, তার ভিত্তি 16। 16 দ্বারা কি করতে হবে? এটাকে আমার বারবার ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য আসে। আমরা যদি একটু ক্যালকুলেটর হেল্প নিই, যে 1207 এটাকে আমরা ভাগ করব 16 দিয়ে, 75.43, 75.43, অর্থাৎ আমার পূর্ণ সংখ্যা আমি পেয়ে গেছি ভাগফল 75। আমার ভাগশেষ কত এখন আমি জানি না। আমি কি করব? এই 75কে আবার 16 দিয়ে গুণ দিব, 1200। 75কে 16 দিয়ে গুণ দিলে আসে 1200, এখানে 1207, তার মানে 7 হচ্ছে আমার ভাগশেষ। আমি আবার এই 16কে 16 দ্বারা ভাগ করব, 75 ভাগ 16 কত আসে? 4। ভাগফল আমি 4 পেয়ে গেছি, 4। ভাগশেষ কত এখনো আমি জানি না। আবার 16কে যদি 4 দিয়ে গুণ দেই 64, 64, তাহলে 64 75, ডিফারেন্স থাকে কত? 11। এরপর আবার আমি এটাকে 16 বসালাম, দেখো যে 16 এখানে 0 4 যা আছে, কারণ 16 সংখ্যাটা হচ্ছে বড়, তার থেকে ছোট। এখন আমরা জানি সংখ্যাগত মান, যে হেক্সাডেসিমেলে a ইকুয়াল টু কত? সংখ্যাগত মান 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14,
f ইকুয়াল টু 15, যে হেক্সাডেসিমাল সংখ্যায় ABC যেগুলো আছে তার সংখ্যাগত মানগুলো হচ্ছে এটা। তো আমরা এই যে 11 পাইছি, এটা সংখ্যাগত মান কত হবে? সরি 11 এর সংখ্যাগত মান হচ্ছে B, আমরা বসাই দিলাম। তো আমরা যদি উপর থেকে একটা দাগ দেই, উপর দিকে, নিচে হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো আমরা সুতরাং লিখতে পারি যে সুতরাং 1207 ছিল আমার দশমিকে, এটাকে যখন আমরা হেক্সাডেসিমালে নিব 4B7, আমার পূর্ণাংশের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভগ্নাংশ অংশটা নিয়ে কাজ করবো। তাহলে ভগ্নাংশ অংশটা আমরা কত আছে দেখো, 0.16 এটাকে কি করতে হবে, সরি ভগ্নাংশ হচ্ছে 0.55, এটাকে তার ভিত্তি 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো দেখো, যদি আমরা 0.55 কে 16 দিয়ে গুণ দেই 8.8, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এই পাশে 8 বসবে, আর 0.8 ভগ্নাংশ এই পাশে বসবে। পুনরায় আমরা এই 0.8 কে আবার গুণ দিলাম 16 দিয়ে, তাহলে কত পাই দেখো, 0.8 ইন্টু 16 কত পাচ্ছি, 12.8, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা এই পাশে বসবে 12.8। আবার সেম জিনিস কিন্তু আসছে দেখো, 0.8 কে আমরা 16 দিয়ে গুণ দিছি, 12.8 পাইছি। এই 0.8 কে যদি আমরা আবার 16 দিয়ে গুণ দিই, তাহলে সেম 12.8 পাবো, অর্থাৎ এক জিনিস বারবার রিপিট হবে। সো এ পর্যন্ত করলেই হবে। 12 এর সংখ্যাগত মান 12, তখন তার সংখ্যাটা হয়ে যাবে সি, হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যাবে কত, সি। আমরা যদি উপর থেকে, এটা হবে উপরে হবে MSD LSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট উপরেরটা নিচেরটা। তো আমরা লিখতে পারি কি, সুতরাং 0.55 ইকুয়াল টু 8.8 সি, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে। পুরোটা মান যদি আমরা লিখি, অর্থাৎ 1207.55 ছিল আমার দশমিকে, এটাকে আমার নিতে হবে হেক্সাডেসিমালে। পাচ্ছি কি আমরা, 4B7.8C, কয়েকটা ডট হবে যে মানটা সম্পূর্ণ শেষ হয় না। এভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর ইতিমধ্যে ডান, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা কমপ্লিট করেছি, দশমিক থেকে অক্টালে রূপান্তর কমপ্লিট করেছি, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আমরা দেখব রিভার্স, বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়, অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়, তা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর এখন আমরা আলোচনা করব, সম্পূর্ণ নতুন একটা টাইপ। আগে আমরা আলোচনা করেছি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল, এটা ছিল একরকম টাইপ। এখন আমরা আলোচনা করব বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটা আরেকটা টাইপ। একটু মনোযোগ দাও, তাহলে খুব সহজে তোমরা এগুলো বুঝতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, যে আমরা একটা বাইনারি সংখ্যা নিলাম, ধরো 101111, এটা আছে বাইনারিতে, আমার তাকে নিতে হবে দশমিক সংখ্যায়, তাকে রূপান্তর করতে হবে। সম্পূর্ণ নিয়মটা আলোচনা করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা নিব কোথায়, বাইনারি থেকে দশমিকে, প্রতিটা বাইনারি সংখ্যার সাথে তার ভিত্তিটা গুণ দিব। কিরকম, যে 1 ইন্টু 2, 2, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, অর্থাৎ প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি, সে যে সংখ্যায় আছে তার ভিত্তি গুণ দিব, এবং পরবর্তী সংখ্যাটার সাথে তা যোগ করব। 0 ইন্টু 2, তারপর কি আছে, এই যে 1, প্লাস 1 ইন্টু 2, প্লাস আবার 1, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, প্রতিটা সংখ্যাটাকে তার ভিত্তির সাথে গুণ দিব এবং তার পাশের সংখ্যার সাথে যোগ করব। প্রথম স্টেপ আবার শেষ হলো, প্রতিটা সংখ্যাকে তার ভিত্তি দিয়ে গুণ দিব এবং পার্শ্ববর্তী সংখ্যার সাথে যোগ করব। পরবর্তীতে প্রতিটা ভিত্তির উপর ডান পাশ থেকে বাম পাশে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার পাওয়ার দিব, ভিত্তির উপর পাওয়ার দিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি দিব, 0, তারপর এই যে ভিত্তির উপরে 1, এই ভিত্তির উপরে 2, ভিত্তির উপরে 3, 4। প্রথমে আমরা ভিত্তি দিয়ে গুণ করলাম, তারপর প্রত্যেকটা পাওয়ার বাইরে কার উপর দিতেছি, ভিত্তির উপর পাওয়ার। পাওয়ারটা কার উপর হচ্ছে, ভিত্তির উপর পাওয়ার। যখন তোমরা ম্যাথ করতে যাবো তখন দেখবা কনফিউশন সৃষ্টি হচ্ছে, যে ভাই পাওয়ারটা কি সংখ্যাগুলোর উপরে দিব, যে 1 1 1 এগুলোর উপরে দিব নাকি ভিত্তির উপরে দিব। পাওয়ারটা হচ্ছে কিন্তু ভিত্তির উপরে।
প্রথমে কি করলাম, প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ করলাম, তারপর যোগ যোগ দিয়ে গেলাম। অতঃপর যখন পুরোটা সংখ্যা লেখা কমপ্লিট হইল, তারপরে প্রতিটা ভিত্তির উপর 0 থেকে পাওয়ার 0, 1, 2, 3, 4 পাওয়ার দিলাম। এখন আমরা যে মানটা আসবে সেটা রেজাল্ট আকারে বসাই দিব। কি কি আসে একটু খেয়াল করি। দেখো 2 এর উপর 4 মানে কি জানো, যে 2 টু দি পাওয়ার 4। এটা মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 4 বার গুণ। তাহলে আমার কি আসে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর তুমি যদি এত ঝামেলা না যাও, সরাসরি ক্যালকুলেটর দিয়ে পাওয়ার দিয়ে নির্ণয় করে ফেলবা। তাহলে আমরা দিতে পারি কি 1 ইন্টু 16, মানে টোটাল মান 16 প্লাস, এটা তুমি যে সংখ্যায় আসে না কেন 2 টু দি পাওয়ার 3 মানে 8, 0 দিয়ে গুণ হইলে সে পুরোটাই 0, প্লাস 2 স্কোয়ার মানে 2 এর উপর 2 মানে কি 2 স্কোয়ার, বাট এটা হচ্ছে 2 ইন্টু 2 মানে এই সংখ্যাটা 2 বার গুণ হবে। তাহলে 4, 2 দুগুণে 4, 4 ইন্টু 1, 4 ইন্টু 1 কত 4, প্লাস কোনো কিছুর উপর 2 টু দি পাওয়ার 1 মানে 2, যে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল টু কত 2। তাহলে 2 কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা 1। ধরো 2 এর উপর পাওয়ার 0 মানে তার মান 1, 5 এর উপর পাওয়ার 0 মানে তার মান 1। যে কোনো কিছুর উপর তার পাওয়ার 0 মানে তার মান 1। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। সম্পূর্ণ মান কত আসে আমার দেখো, 16, 4, 20, 22, 23। আমার মান আসে 23। তো আমার সুতরাং টোটাল রেজাল্ট আসবে 10111। বাইনারিতে যা ছিল এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, আমার মান আসে 23। আমরা আরেকটা দশমিক সহ করি, অর্থাৎ রেডিক্স পয়েন্ট সহ করি, তুমি তাহলে এটা আরো ইজিলি বুঝে যাবে। আমরা যদি আরেকটা কোয়েশ্চেন এরকম নিই, যে ধরো 11101.110। আচ্ছা আমার এটা বাইনারিতে আমার নিতে হবে দশমিকে। আচ্ছা এটা হচ্ছে আমার বাইনারিতে নিতে হবে দশমিকে। খেয়াল করো এখানে দুইটা অংশ, এই মাঝখানে বিন্দুটাকে ডট বিন্দুটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এখানে দুইটা অংশ, রেডিক্স পয়েন্টের আগে পূর্ণাংশ, রেডিক্স পয়েন্টের পরে ভগ্নাংশ। তাহলে এটা আমরা কিভাবে পূর্ণাংশ এবং ভগ্নাংশটাকে কিভাবে নির্ণয় করবো, আমরা একসাথে নির্ণয় করবো। দেখো প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা মানের সাথে তার ভিত্তি গুণ যাবে, প্রত্যেকটা মানের সাথে তার ভিত্তি গুণ যাবে এবং তা তার পাশের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 1 ইন্টু 2 প্লাস আবার এই 1 এর জন্য 1 ইন্টু 2 প্লাস আবার এই 1 এর জন্য 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 আবার এই 1 এর জন্য 1 ইন্টু 2। আমি পূর্ণ সংখ্যা সবগুলাকে একসাথে এরকম যোগ এবং গুণ করে ফেলেছি, পূর্ণ সংখ্যা সবগুলাকে এরকম একসাথে যোগ এবং গুণ করে ফেলেছি। পূর্ণাংশটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দিব, পূর্ণ সংখ্যাটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দিব। এরপর আছে আমার ভগ্নাংশগুলা, এখানে কিন্তু আমি কোনো দশমিক চিহ্ন দিব না, সরাসরি প্লাস দিয়ে ভগ্নাংশগুলোকে আবার আমি আলাদা লিখবো। দেখো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এই জায়গাটা তুমি আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি এই ব্র্যাকেটটা না দিলেও চলবে, কিন্তু ব্র্যাকেটটা যদি না দিয়ে করো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই ভুলটা প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই করে। আমরা যখন বিভিন্ন পরীক্ষার খাতা চেক করি, খাতা চেক করলে দেখা যায় এই জায়গাটাতে গরমিল করে। আবার একটু শুরু থেকে রিপিট করি, পূর্ণ সংখ্যা সবগুলোর জন্য 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, পূর্ণ সংখ্যা প্রত্যেকটা মানের সাথে তার ভিত্তি তুমি গুণ করেছো এবং যোগ করেছো। এই 1 এ এসে পূর্ণ সংখ্যাটা শেষ, তুমি তাকে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আটকায় দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আটকায় দিলাম। অতঃপর এই যে দশমিক, তুমি কিন্তু এখানে ভুলেও দশমিক বসাও নাই, তুমি সবগুলো একসাথে যোগ করেছো। এই যে মাঝখানে প্লাস দিয়ে আবার এটা লিখেছো, জাস্ট দশমিক অংশটাকে আলাদা লিখেছো এবং দশমিকের যে পূর্ণাংশটাকে আলাদা লিখেছো এবং ভগ্নাংশটাকে আলাদা লিখেছো। এরপর তোমার কাজ কি, ভিত্তির উপর পাওয়ার দেওয়া। এরপর কাজ কি, ভিত্তির উপর পাওয়ার দেওয়া। ভিত্তির উপর তুমি যখন পাওয়ার দিবা, পূর্ণাংশের জন্য ব্র্যাকেটের উপরে পাওয়ার শুরু হবে 0 থেকে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4। আর যখন তুমি ভগ্নাংশের জায়গাটায় পাওয়ার দিবা, এটা শুরু হবে -1 থেকে, সে বাম থেকে ডানে যাবে। এই যে 2 টু দি পাওয়ার -1, -2, -3। পূর্ণাংশের পাওয়ারটা শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3, 4।
কিন্তু ভগ্নাংশের পাওয়ারটা ছিল -1 -2 -, এই পাওয়ারটা যেন তুমি ঠিকভাবে দিতে পারো, এই কারণে কিন্তু আমি পূর্ণাংশ এবং ভগ্নাংশটাকে আলাদা করেছি। হয়তো আলাদা করার দরকার ছিল না, তুমি ব্র্যাকেটটা যদি তুমি উঠায় দাও কোনো কারণে, এই ব্র্যাকেট উঠায় দিলা, এই ব্র্যাকেট উঠায় দিলা, মান কিন্তু সেমই আসবে। কিন্তু তুমি যখন এই পাওয়ারগুলো দিতে যাবা তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যে কারণে পূর্ণাংশটাকে তুমি আলাদা লিখবা এবং ভগ্নাংশটাকে তুমি আলাদা লিখবা। এখন আমরা মানগুলো নির্ণয় করি। মান নির্ণয়ের ক্ষেত্রে এই জায়গাটা তোমরা একটু গরমিল লাগাও। সো আমি যখন এখানে আসবো তুমি একটু মনোযোগ দিয়ে দেখবা যে আমি কিভাবে মানটা নির্ণয় করি। খেয়াল করো, 2⁴ মানে মান কত? 16। 1 × 16 দিতে পারো অথবা 16 দিতে পারো। যাদের ক্যালকুলেশনে ভুল হয় তারা একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবা। প্রয়োজন একটা নাম্বার, তোমার একটা লাইন প্রয়োজনে বেশি হবে, কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। তুমি ভুল যেন না করো, ক্যালকুলেশনটা তুমি অনেক ভেঙে ভেঙে করার চেষ্টা করবা। তারপর প্লাস 2³ মানে 8, 1 × 8 প্লাস 1 × 4 প্লাস 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। 2⁴ মানে 1, তাহলে 1 × 1। যে আপনি এইভাবে করলেন কেন, ভেঙে ভেঙে কেন করলেন? যাদের হিসেবে ভুল হয় বা গরমিল হয় তারা প্রতিটা মান এভাবে ভেঙে ভেঙে করবা। একটা লাইন বেশি হবে কিন্তু তোমার ভুল হওয়ার চান্স অনেক কম। আমার পূর্ণাংশের কাজ শেষ, আমি সেম প্লাস দিয়ে ভগ্নাংশ। ওই যে দেখো, কোনো কিছুর উপর ইনভার্স মানে কি? ধরো 2 এর উপর ইনভার্স 1, এটা হয়ে যাবে কি জানো? 1/2⁴। জাস্ট এই ইনভার্সের জন্য মানটা নিচে চলে আসবে। ইনভার্সের জন্য মানটা কি নিচে চলে আসবে। আমি যদি এইভাবে লিখি, দেখো ধরো 5 এর উপরে পাওয়ার 3, 5 ইনভার্স 3, মাইনাস থাকলে কি এটাকে বলে যে পাওয়ারটা মাইনাস থাকলে এটাকে বলে ইনভার্স। 5 এর উপর পাওয়ার কত? 3, তাহলে এটা হবে 5 ইনভার্স 3। এটার জন্য এই মাইনাস মানটার জন্য পুরো মানটা এরকম নিচে চলে আসবে, 1.5⁵, 1/5⁵, 1/5⁵। অর্থাৎ এই ইনভার্স মানটার জন্য সে 1 এর নিচে চলে আসবে। তাকে আমরা 1কে এটা দ্বারা ভাগ করব, আর বাকি যা আছে তা কিন্তু থাকবে হুবহু। তাহলে এখানে 1 1 এর মতো থাকলো, ইনটু ইনভার্সের জন্য সে 1 এর নিচে আসবে 2⁴ প্লাস 1 1 এর মতো থাকবে। ইনভার্সের জন্য সে নিচে চলে আসবে, সে কিন্তু আবার 2⁴ মানে 2 স্কোয়ারই হবে, যা আছে তাই থাকবে। আবার প্লাস কোনো কিছু দ্বারা 0 দ্বারা গুণ দিলে পুরোটা 0। এখন তুমি একটু ভেঙে ভেঙে করো, দেখো 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, পূর্ণ সংখ্যাটা এখানে থাকলো। এই যে দেখো 1/2⁴, পুরোটাকে আমরা কি বলি? 1/2 প্লাস 1 1 1, 2 স্কোয়ার মানে কত? 1/4, 2 এর উপর পাওয়ার, এই পর্যন্ত। এই অংশটা তোমার সবচেয়ে ভালো হয় ক্যালকুলেটরে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। এই অংশটা তুমি ক্যালকুলেটরে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে এটা দেখো 16 আর 8 কত? 24, আর 4 28, আর 1 29, 29 আমি এই অংশ পেলাম। আবার এই অংশটা তুমি একসাথে নির্ণয় করবা, ক্যালকুলেটরে করলে সবচেয়ে ভালো। আমরা ক্যালকুলেটর নিলাম। ক্যালকুলেটরে করতে গেলে কি খেয়াল রাখতে হবে? দেখো তুমি 1 ব্র্যাকেট ইউজ করবা, একটা ব্র্যাকেট দিয়ে 1/2 আবার প্লাস 1/4 এভাবে ইউজ করলে ক্যালকুলেটরে আমরা মান পেলাম 0.75। তাহলে এখানে আমরা মান পেলাম 0.75। সুতরাং টোটাল রেজাল্ট আমার কত হলো? 29.75। অর্থাৎ আমরা রেজাল্ট পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যদি লিখি যে 1.110 এটার মান কত পেয়েছি? পূর্ণাংশের মান পেয়েছি যে 29.75। এটা ভিত্তি হবে 10, এটা ভিত্তি ছিল 2। এভাবে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যারা এটায় শেষের ইকুয়েশনটা একটু সমস্যা মনে হইতেছে, যে ভাই শেষের ইকুয়েশনটা ভালো বুঝি নাই বা শেষের ইকুয়েশনটা একটু ঝামেলা আছে, তারা পরে বাইনারি থেকে অক্টালটা দেখো, সেম ওয়েতে শুধু ভিত্তিটা চেঞ্জ হবে, তোমরা ইকুয়েশনটাও ভালো বুঝবা এবং যে জায়গায় প্রবলেম আমরা সেই জায়গাটা আবার পুনরায় আমরা আলোচনা করবো। তাহলে বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর আমাদের কমপ্লিট। এই যে বাইনারি থেকে দশমিক এই অংশটা, এটা আমাদের ডান। বাইনারি থেকে দশমিক সংখ্যাটা আমাদের কমপ্লিট। এখন আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তরটা শিখবো।
অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ নেই, ধরো এখন আমরা দশমিক সংখ্যা অর্থাৎ রেডিক্স পয়েন্ট সহ পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে রূপান্তর করব। আমরা একটা অক্টাল সংখ্যা নিলাম এরকম যে 705.365, এটা আমার একটা অক্টাল সংখ্যা ভিত্তি 8, এটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করবো ভিত্তি 10। খেয়াল করো আমরা কি বলেছিলাম যে শুরু যদি করি 7 ইন্টু তাকে সে যে সংখ্যা আছে তাকে তার ভিত্তি দিয়ে গুণ দিয়ে দেবে, সে আছে অক্টালে 7 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8, সে যে সংখ্যা আছে তাকে তার ভিত্তি দিয়ে গুণ দিতে হবে। আমরা দশমিকের পূর্ণাংশটাকে একসাথে লিখব, মাঝখানে প্লাস, এখানে কিন্তু কোনো দশমিক চিহ্ন হবে না। যেভাবে সংখ্যা দিয়ে গুণ তারপর যোগ, আবার এই সংখ্যাটাকে তার ভিত্তি দিয়ে গুণ তারপর যোগ, আবার এই সংখ্যাটাকে তার ভিত্তি দিয়ে গুণ তারপর যোগ, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। শুধু পূর্ণাংশটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখবো, সেই সাথে ভগ্নাংশটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব, মাঝখানে কোনো দশমিক বসবে না। তাহলে সেম 5 তাকে তার ভিত্তি দিয়ে গুণ আবার যোগ, তারপর 3 তাকে তার ভিত্তি দিয়ে গুণ আবার যোগ, তারপর 6 তাকে তার ভিত্তি দিয়ে গুণ আবার যোগ, তারপর 5 তাকে তার ভিত্তি দিয়ে গুণ। আমার কমপ্লিট হলো, মানগুলো আমি ভিত্তি দিয়ে গুণ দিলাম, পাশের সংখ্যার সাথে যোগ দিলাম। পরের কাজ কি? আমার ভিত্তির উপর পাওয়ার দেওয়া। পরের কাজটা কি? ভিত্তির উপর পাওয়ার দেওয়া। দেখো পূর্ণ সংখ্যার জন্য ভিত্তির উপর পাওয়ারটা ডান পাশ থেকে শুরু হয়ে বাম দিকে আসা থাকবে। এখানে দিব কি পাওয়ার 0 1 2, আর এখানে পাওয়ারটা হবে -1 থেকে, ভিত্তির উপর -1 -2 -3। এই পাওয়ারগুলো যেন আমরা সহজে দিতে পারি, এই কারণে কিন্তু হচ্ছে আমরা ব্রেকেট দিয়ে আলাদা করেছি, পাওয়ারগুলো যেন খুব সহজে দিতে পারি। এখন আমরা মানগুলো যদি বসাই, দেখো 7 ইন্টু 8 উপর স্কোয়ার মানে কি? 8কে 2 বার গুণ, যেমন 8 ইন্টু 8, এটা এগুলো হচ্ছে আমার 8 স্কোয়ার। তাহলে 8কে 2 বার গুণ দিলে 64। যাদের ইকুয়েশনগুলো ভুল হয় তারা সবচেয়ে ভালো হয় ক্যালকুলেটর ইউজ করলে। তারপর কোনো কিছুকে 0 দিয়ে গুণ দিলে পুরোটা মান 0, প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এই যে 8 এর উপর পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0, এটার মান হবে 1। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এটা কি হবে যে 5 ইন্টু 1 প্লাস এই যে সেম এখানে এইটাকে বলে ইনভার্স, বা পাওয়ারটা নেগেটিভ যখন হয় 3 ইন্টু, শুধু এই ইনভার্সের জন্য সেটা 1 এর নিচে চলে যাবে, 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 1/8 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 1/8 টু দি পাওয়ার 3। দেখো পাওয়ার যা ছিল তা কিন্তু রয়েই গেছে। যেমন 8 এর উপর পাওয়ার ছিল 2, পাওয়ার 2 রয়ে গেছে। শুধুমাত্র এটা ছিল হচ্ছে ইনভার্স, এটার জন্য নিচে এসে পজিটিভ হয়ে গেছে। এটা ছিল ইনভার্স, নিচে এসে পজিটিভ হয়ে গেছে। এখন যদি আমরা মান বসাই, দেখো এই 7কে 64 দিয়ে গুণ দিতে হবে, 5কে 1 দিয়ে গুণ দিতে হবে। সবচেয়ে ভালো হয় আমরা ব্র্যাকেট ইউজ করবো এবং ক্যালকুলেটর ইউজ করবো। ক্যালকুলেটর যদি ইউজ করি, আমরা ব্র্যাকেট চিহ্ন ইউজ করে যাব 7 ইন্টু 64 প্লাস 5, মান কত আসে? 453, 453। আমরা মান বসালাম 453 প্লাস এই অংশটাকে আমরা আরেকটু গুছায় লিখবো, এটাকে আরেকটু সাজায় লিখবো। তুমি একটা লাইন বেশি লিখো, তোমার একটা লাইন বেশি হোক কিন্তু ভুল যেন না হয়। তার যদি সাজায় তাহলে এটা কি হবে? 3 উপরে চলে যাবে, 8 এর উপরে পাওয়ার মানে কি 8, 8 কে 8 প্লাস 6 উপরে চলে যাবে, 8 এর উপর স্কোয়ার মানে কি 8 ইন্টু 8, 8 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি 8 ইন্টু 8 মানে 64, 64 প্লাস এই 5 উপরে যাবে, 8 এর উপর কিউব, তার মানে কি 8 কিউব ইকুয়াল টু কত? 8 ইন্টু 8 ইন্টু 8। তুমি ক্যালকুলেটর ইউজ করো, সরাসরি পাওয়ার বসাও, অথবা এভাবে ভেঙে ভেঙে তুমি বসাইতে পারো যে 8 টু দা পাওয়ার চিহ্ন দিয়ে কিউব দিয়ে দিলাম 512, অথবা 8 ইন্টু 8 ইন্টু 8 সরাসরি দিতে পারি, তাও 512 আমার মান আসলো। অতঃপর যদি আমি মানটা বসাই 512, এই লাইনটাতে আমার আবার কাজ আছে যে 453 যোগ এই পুরোটা আমি একসাথে ব্র্যাকেট ইউজ করবো। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, 3/8, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। তারপর প্লাস দিয়ে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কত দেবো 6/64, আবার ব্র্যাকেট ক্লোজ করব, আবার প্লাস চিহ্ন দিয়ে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব 5/64,
512 ব্র্যাকেট ক্লোজ করবো। আমার মান আসছে টোটাল 0.4785 তাহলে আমরা যদি মান বসাই যে 0.4785, অনেক লম্বা একটা মান চলতে যাবে। সম্পূর্ণ মানটা কত হয় যে আমরা যদি যোগ করি 453 যোগ 0.4785, 453.4785 চলতেই থাকবে। আমরা সম্পূর্ণ মানটা একসাথে করে দিলাম 453.4785, কয়েকটা ডট ডট দিব যে মানটা আর উপরে কিছু মান আছে, না দিলেও সমস্যা নেই, আমরা চলে যাব দশমিক সংখ্যায়। আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। এই যে ক্যালকুলেটরে রূপান্তর করতেছি, আমি জানি যে অনেকের ক্যালকুলেটরের মতো প্রবলেম হয়। আমি প্রতিটা ক্লাসের সাথে সাথে কিভাবে ক্যালকুলেটরে রূপান্তর করেছি আমি অ্যাড করে দিব। যেমন এই রূপান্তরটা আমি কিভাবে ক্যালকুলেটরে লিখেছি আমি খাতায় বসে বা ক্যালকুলেটরে ভিডিও করে এই ক্লাসের সাথে অ্যাড করে দিব, তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে বাইনারি থেকে দশমিক আমরা একটু আগে করেছি, এখন অক্টাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর আমরা মাত্র সম্পন্ন করলাম। একইভাবে এই যে ভিত্তির উপর পাওয়ার দিয়ে আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যার রূপান্তরটা এখন সম্পন্ন করব। আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম যে A05.9BC হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যদি সংখ্যাগত মান দেখি আমরা কি লিখতে পারি যে A = 10, B = 11, C = 12, তারপর D = 13, E = 14, F = 15। আমি প্রতিবার তোমাদেরকে বলি যে যখন এগুলো প্রয়োজন হবে তুমি এগুলো একটু রাফে লিখে নিবে। আমি জানি তোমার মনে থাকে, কিন্তু এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা দেখেছি যে খাতা দেখার সময় A = 10 পর্যন্ত, ঠিক আছে, B 11, C 12, এই জিনিসগুলো অনেকটা মিস্টেক করে। যে C যেহেতু 3 নাম্বার সংখ্যা ওদের মাথায় থাকে, তাহলে C মানে 13, E যেহেতু 5 নাম্বার সংখ্যা ওদের মাথায় চলে আসে E মানে 15, কিন্তু আসলে E মানে হচ্ছে 14। যাক, এখন খেয়াল করো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমরা সেম ভাবে করব। প্রথমে প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ দিব, তারপর তাকে তার পাশের সংখ্যার সাথে যোগ করব, অতঃপর ভিত্তির উপর পাওয়ার দিব। কিন্তু ভুলটা কোথায় হয়, তোমরা কোথায় ভুল করতে পারো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে A মানে কিন্তু 11 তুমি লিখতে পারো, 1105 এভাবে লিখতে পারো, কারণ A এর সংখ্যাগত মান 11। কিন্তু ঝামেলাটা হবে তুমি যখন পাওয়ার দিতে যাবা তখন তুমি ভুলে কি করবা, 1 এর সাথে একবার দিয়ে দিবা ভিত্তি ইন্টু গুণ, আবার পুনরায় এই 1 এর সাথে আবার তার ভিত্তি গুণ দিয়ে দিবা। নর্মালি হইতো কি A মানে 10, সরি A মানে 10, ধর নর্মালি 10 হইতো, 10 এর সাথে তুমি এই 16 গুণ দিতা, কিন্তু হয়ে গেছে 2 বার গুণ। তাহলে তুমি করবা কি যে তোমার একটা লাইন বেশি হোক, কিন্তু তুমি একটু লিখবা একটু নিট এন্ড ক্লিন ভাবে, যেন তোমার ভুলের কোনো সুযোগ না থাকে। কি হতে পারে খেয়াল করো, আমরা লিখতে পারি A ইন্টু তার সাথে তার ভিত্তিটা গুণ। এবার আমরা লিখবো A তার সাথে তার ভিত্তিটা গুণ, অতঃপর আমরা এই 0 মাঝখানে প্লাস হয়, প্লাস 0 ইন্টু তার সাথে তার ভিত্তি 16 গুণ, প্লাস 5 ইন্টু তার সাথে তার ভিত্তি গুণ। আমি বলেছি যে দশমিকের আগের পূর্ণাংশটাকে আমরা যদি একটু ব্রেকেট দিয়ে আলাদা করে নিই, আমাদের জন্য পাওয়ারের উপর বা ভিত্তির উপর পাওয়ারটা বসাতে সুবিধা হয় এবং ভুলের সম্ভাবনাটা অনেক কম থাকে। তাহলে আমরা কি করবো, অতঃপর আবার প্লাস 9 ইন্টু 16, প্লাস এটার জন্য আবার B ইন্টু 16, প্লাস 6 ইন্টু 16, আমরা প্রত্যেকটা মান বসিয়ে ফেললাম। আমাদের এরপরের কাজ কি, প্রতিটা ভিত্তির উপর পাওয়ার দেওয়া। দেখো পূর্ণ সংখ্যার জন্য দশমিকের আগে যারা পূর্ণ সংখ্যা তাদের পাওয়ারটা শুরু হবে 0 থেকে এবং ডান পাশ থেকে বাম পাশে যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি 16-র উপরে পাওয়ার 0, এই 16-র উপরে পাওয়ার 1, এটার উপর পাওয়ার 2। আমার পাওয়ারটা হবে ভিত্তির উপরে, আমি যে সংখ্যাটা লিখবো এই পাওয়ারটা হবে ভিত্তির উপরে। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে কি হবে, 16-র উপর পাওয়ার -1, এটার উপর পাওয়ার -2, -3। আমার ভগ্নাংশের জন্য দশমিকের পরে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে ভগ্নাংশের জন্য প্রতিটা ভিত্তির উপর পাওয়ার হবে -1, -2, -3। তো এটা যখন আমরা, এখন তুমি A এর সংখ্যাগত মান বসাতে পারো। A মানে কত হচ্ছে 10 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16, 16 স্কোয়ার কত হয়, আমরা ক্যালকুলেটারে একটু মান বসাই একসাথে, যে 16কে যদি আমরা ইন্টু 16 তাহলে হয় কত, 256, 256, মানে 256 প্লাস শূন্যর সাথে পুরোটা গুণ হলে 0, প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1, সেই সংখ্যাটা যাই হোক তার উপর পাওয়ার 0 মানে কত, 1। তো 5 ইন্টু 1 মানে 5, প্লাস এইখানে আমরা
9 ইন্টু 1/16 তার উপর 1। অর্থাৎ যেহেতু পাওয়ারের আগে মাইনাস আছে, এটাকে বলে ইনভার্স। পাওয়ারের আগে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসের জন্য সেটা একের নিচে চলে আসবে, 1/, আকারে চলে আসবে। অতঃপর 16-র উপরে যা পাওয়ার আছে তা ঠিকই হবে। যেরকম প্লাস বি মানে কত আমরা লিখতে পারি, বি মানে হচ্ছে 11 ইন্টু 1/16 স্কোয়ার, বা 16-র উপরে 2, 16 টু দি পাওয়ার 2। 1/, কেন আসলো, এই যে পাওয়ারের আগে মাইনাস থাকা মানে 1/, নিচে চলে আসবে, সব 1-এর নিচে চলে আসবে। আবার প্লাস 6 ইন্টু 1/16 কিউব, 6 ইন্টু 1/16 কিউব। এই মানগুলো সব আমরা ক্যালকুলেটরে নির্ণয় করব, এবং ক্যালকুলেটরে কিভাবে নির্ণয় করতে হয় আমি এই ক্লাসের সাথে অ্যাড করে দিব ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই। খেয়াল করো, তাহলে আমরা যদি এই মানটা বসাই 2560, আর এখানে প্লাস 5, দশমিকের আগের অংশটা আমার হয়ে গেল। এটাকে যদি আমি আরো একটু গুছায় লিখি, 9/16-র উপর পাওয়ার 1 মানে 16 × 16, প্লাস 11/16 স্কোয়ার মানে কত, 16 ইন্টু 16 256, প্লাস 6/, আবার দেখো 16 কিউব মানে 16 ইন্টু 16 ইন্টু 16, তিনটা 16 গুণ, আমাদের 16 ইন্টু 16 ইন্টু 16, মান চলে আসলো 4096, 4096। অতঃপর আমরা যদি মান বসাই, দেখো 2560, সরি 5 যোগ 2565 প্লাস, এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব। ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব, ক্যালকুলেটরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে 9/16 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো, তারপর প্লাস দিব, তারপর প্লাস দিয়ে আবার 11/256 দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, তারপর প্লাস চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে 6/4096 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। আমার মান আসছে 0.6069, অর্থাৎ 0.607, 0.607। সুতরাং আমার টোটাল অ্যান্সার হচ্ছে 2565.607। এটা হচ্ছে আমি যে মানটা পেয়েছি, এটা হচ্ছে আমার দশমিক বা ডেসিমেলে। আমাদের ছিল হেক্সাডেসিমেল, আমরা দশমিক বা ডেসিমেলে রূপান্তর করে ফেলেছি। এখন তাহলে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ খুব শুরুতে পড়েছি, তারপর সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা শেষ করেছি। আবার অন্যান্য সংখ্যা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা করেছি। দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর কমপ্লিট, এবং অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর কমপ্লিট। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়, একই সাথে অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, অর্থাৎ এখানে যেমন দশমিক ছিল সেন্টার, দশমিক থেকে অন্যান্যগুলো রূপান্তর করেছি, অন্যান্য থেকে দশমিক, ওইভাবে বাইনারি থেকে অন্যান্যগুলা এবং অন্যান্যগুলো থেকে কিভাবে বাইনারি রূপান্তর করেছে তা আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।